সবাইকে স্বাগত জানাচ্ছি পাশ করি অ্যান্টিবায়োটিকে সমাজবিজ্ঞানের প্রথম পত্রের এখনকার আলোচনা সামাজিক স্তরবিন্যাস। প্রথম একটি প্রশ্ন তোমাদের জন্য, আসলেই কি সবাই সমান? আমরা চাই সবাইকে সমানভাবে বিবেচনা করতে, কিন্তু আসলে কি সবাই সবাই সমান হয়? নাকি সমাজে যত আমরা সমানের কথা বলি না কেন, আমাদের সমাজে একটা অসাম্যতায় ঘেরা এবং এখানে অনেক ধরনের স্তর আছে। চলো সেটা একটু দেখি। এই যে সমাজে বিভিন্ন ভিত্তিতে সমাজের মানুষকে উচ্চ, নিম্ন, মাঝারি, আশরাফ, আত্রাফ, বনিদি, গরিব, এই যে নানা বিশেষণে ভাগ করে থাকি, এটাকে আমরা বলি বেসিক্যালি হচ্ছে স্তরবিন্যাস। এবং এই ধারণাটা আসছে ভূতত্ত্বের স্ট্যাটা শব্দ থেকে। এখন হচ্ছে এই স্তরবিন্যাস কিন্তু প্রত্যেকটা সমাজেই আছে, কারণ একজন প্রেসিডেন্ট যে মর্যাদা পায়, একজন কৃষককে প্রেসিডেন্টের ভোটে একজন কৃষকের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হলেও আসলে কি কৃষক সেই সমান মর্যাদা, সেই সম্মান বা সেই প্রোটোকল পায় না। এই জায়গা থেকে প্রধান চারটা রূপের কথা আমরা আলাপ করতে পারি। প্রথমত হচ্ছে দাস প্রথা। দাস প্রথা হচ্ছে প্রাচীনতম একটা রূপ, যেখানে হচ্ছে কিছু মানুষ যার কোনো ধরনের স্বাধীনতা থাকবে না, সে তার মালিকের কথায় উঠবে, বসবে, কাজ করবে, মানে তার সকল স্বাধীনতা সে বর্গা দিয়ে ফেলছে তার মালিকের কাছে। এবং এইটা এখন আমাদের সবচেয়ে আনন্দের খবর হচ্ছে এটা এখন পৃথিবীতে আর প্রচলিত নাই। সেকেন্ড হচ্ছে স্টেট প্রথা, যেটা কিনা বেসিক্যালি মধ্যযুগে দেখতাম, যে মধ্যযুগে ফিজিওথেরাপি, এই ফিজিওক্রাটের সময় সবচেয়ে বেশি এটা দেখা যায় তো ইউরোপে, এবং কি বাংলাদেশেও বা বাংলা তো জমিদার প্রথাটা দেখা যায়। স্টেট প্রথাটা একটা এরকম ছিল যে ভূমিভিত্তিক, যে ভূমির মালিকানার উপরে সকল ভূমির মালিককে রাজা, এরপরে কে জমিদার, এরপর হচ্ছে ভূমিহীন কৃষক বা যাদেরকে আমরা বলে থাকি ভূমিদাস। এইটা একটা স্টেজ। আর একটা হচ্ছে জাতি বর্ণ। এই জাতি বর্ণটা বেসিক্যালি খুবই দুঃখজনক, যেটা কিনা আমাদের অঞ্চলে অনেক বেশি প্রচলিত ছিল। আমরা কিন্তু সবাই জানি যে প্রাচীন ভারতে মানুষরা হচ্ছে জন্ম দ্বারা বেশ কিছু কাস্ট বা বর্ণে বিভক্ত ছিল। সেই কাস্ট এবং বর্ণগুলো কীরকম ছিল আমরা সবাই জানি। ব্রাহ্মণ, বৈশ্য, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এখন ব্রাহ্মণ কি হবে? যার বাবা ব্রাহ্মণ। বৈশ্য কি হবে? যার বাবা বৈশ্য। শূদ্র কি হবে? যার বাবা শূদ্র। এই যে ক্ষত্রিয় কি হবে? যার বাবা ক্ষত্রিয়। মানে এই সমাজ ব্যবস্থাটা অনেক বেশি স্থবির, এবং এই সমাজে আপনি কোন স্তরে বিলং করবেন সেটা ঠিক আপনি করবেন না। তাহলে এটা ঠিক কে করবে? এটা ঠিক করবে আপনি কার ঔরসে জন্মাইছেন। এবং এই কারণে যেটা হতো যে এই সমাজ ব্যবস্থা অনেক বেশি স্থবির ছিল, অনেক বেশি মানে অনেক বেশি স্ট্রাকচার ছিল, কারণ কেউ তো চাইলেই হচ্ছে অন্য কোনো পেশা বা অন্য কোনো লাইফস্টাইল বা অন্য কোনো জীবন ধারণের উপায়ের দিকে তারা চাইলেও যেতে পারতো না। আধুনিক সময় আসলে বেসিক্যালি এই দাসও নাই, স্টেটও নাই, জাতি বর্ণের প্রভাব কিছু থাকলেও সেটা আর অত ইফেক্টিভ নাই। তাহলে সেখানে কি আছে? সেখানেও সমস্যা আছে। সেটা হচ্ছে শ্রেণীভিত্তিক। আমরা প্রায় বলি কি, ওই গরিব, ওর কিছু টাকা পয়সা আছে, ওই তো মেলা টাকার মালিক। মানে আধুনিক সময়ে বেসিক্যালি যে কাজটা করা হয় সেটা হচ্ছে আয়ের উপরে ভিত্তি করে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, মানে এই বৃত্তের একটা সংজ্ঞায় আমরা যাই, যে নিম্নবিত্ত কম টাকা পয়সা আছে বা টাকা পয়সা নাই, মধ্যবিত্ত কিছু আছে কিছু নাই, উচ্চবিত্ত সব কিছুর মালিক। এই যে আয়ের ভিত্তির যে শ্রেণীবিন্যাসটা করছি, এটাকে আমরা বলতেছি হচ্ছে শ্রেণী, যেটা আমরা আধুনিক সমাজে দেখতে পাই। এখন কথাটা হচ্ছে সমাজের গতিশীলতা কি? দেখো, আমি একটা কথা বারবার বলছি, সমাজে সবাইকে সমান মনে করা হয়, কিন্তু সমাজ নিজেও সবাইকে সমান হিসাবে ধারণ করে না। ধারণ করলে প্রেসিডেন্টের প্রটোকল এবং যে কৃষকের প্রটোকল সমান হতো, যা কিনা পৃথিবীর কোথাও হয় না। তো এই জায়গা থেকে, যেমন ছোটবেলায় তোমরা যখন ক্লাস 1-2 পড়তে, বা আমরা যখন ছোট ছিলাম তখন একটা কথা আমরা প্রায় শুনতাম। কি শুনতাম? যদি একটু খেয়াল মনে করে দেখি, যে পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, মানে পড়ালেখা পড়ালেখা করলে আমি গাড়ি ঘোড়ায় চড়তে পারবো। আচ্ছা, পড়ালেখায় করে আমাকে কেন গাড়ি ঘোড়ায় চড়তে হবে? কারণ আমি যদি নিম্নবিত্ত পরিবারে জন্মায় থাকি, পড়ালেখা করলে আমার একটা কেরিয়ার হবে,
আমার কিছু টাকা পয়সা হবে, আমার একটা গাড়ি হবে, আমার একটা বাড়ি হবে, আমার একটা ভালো চাকরি হবে, ক্ষেত্র বেশি একটা সুন্দরী বউ হইতে পারে। তার মানে তুমি কি করতেছো? তুমি হচ্ছে নিম্নবিত্ত সমাজ থেকে মধ্যবিত্ত সমাজে যাইতে চাইতেছো। এই জন্য তোমাকে ছোটবেলা থেকে সবক দেওয়া হচ্ছে কি, পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। এই বাস্তবতার জায়গা থেকে আমরা বলছি ঊর্ধ্বগামী, মানে প্রমোশন, যে ইউ আর শিফটিং ফ্রম লোয়ার ক্লাস টু মিডল ক্লাস, মানে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত। আবার দেখবা মধ্যবিত্ত কি করে, মধ্যবিত্ত যে এই কথা কিন্তু বলে না, যে কি বলে না যে পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে, সেখানে দেখা যায় মধ্যবিত্ত নিজের গাড়ি আছে, সে চিন্তা করে তাকে ব্যবসা করতে হবে, এবং ব্যবসা করার পরে এত বেশি টাকা পয়সা তার হইতে হবে যাতে করে তার জন্য গুলশান বনানীতে কয়েকটা ফ্ল্যাট না একটা বাড়ি থাকে, তার জন্য আলিশান গাড়ি থাকে। এইটা হচ্ছে প্রমোশন। কিন্তু উল্টাটা কি করতে পারে না, এমন কি হতে পারে না যে মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া একটা ছেলে, সে তার কেরিয়ারে কোনো কিছু করতে না পারে, সে 40-এর পরে একটা নিম্নবিত্তের মতো করে একটা মানবেতর জীবনযাপন করছে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের সমাজে অহরহ হয়ে থাকে। এইটাকে আমরা কি বলছি? এইটাকে আমরা বলছি নিম্নগতি বা ডিমোশন। এরপরে স্যার যদি একটু আমরা এই দিকে দেখি, সেটা হচ্ছে এই যে ভাগগুলোর কথা আমরা আলাপ করলাম, সেই ভাগগুলোর সাথে কিছু তত্ত্ব কথাও আছে। প্রথম তাত্ত্বিক হচ্ছে কার্ল মার্কস, দেন ম্যাক্স ওয়েবার এবং ডেভিস মুর। প্রথমে যদি কার্ল মার্কসের কথা বলি, কার্ল মার্কস বেসিক্যালি সব আলোচনা, মানে কার্ল মার্কসের একটা মাথা রাখবা, তার সব আলোচনা যা ঠিকছে অর্থনীতিতে বা উৎপাদনে। ওর কথা হচ্ছে উৎপাদনের যন্ত্র বা উৎপাদনের জন্য যে ফ্যাক্টরগুলো দরকার হয়, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনারশিপ অর্গানাইজেশন, বা বাংলা যদি একটু বলি ভূমি, শ্রম, মূলধন, উদ্যোগ, এর উপরে যার যত নিয়ন্ত্রণ, যার যত মালিকানা, এর উপরে ভিত্তি করে ঠিক হয় সে কি আসলে আশরাফ না আত্রাফ, সে কি উচ্চবর্ণ না নিম্নবর্ণ, সে কি উচ্চবিত্ত না নিম্নবিত্ত না মধ্যবিত্ত। এইটা ছিল কার মত? এটা ছিল কার্ল মার্কস। কিন্তু কার্ল মার্কস এই কথা বলার পরে সে বেসিক্যালি সমাজে দুইটা শ্রেণীকে চিহ্নিত করেন। একটাকে বলা হচ্ছে বুর্জোয়া, যার আবার দুইটা ভাগ আছে, পেটি বুর্জোয়া, বুর্জোয়া। আর একটা ভাগ হচ্ছে প্রোলেতারিয়েত বা সর্বহারা। সহজে যদি আমরা বলে থাকি, কার্ল মার্কসের মতে সর্বহারা হচ্ছে শ্রমিক, যারা আসলে শ্রম ছাড়া উৎপাদনের জন্য আর কোনো কিছুই অবশিষ্ট নাই। তো এই জায়গা থেকে কার্ল মার্কসের ডেফিনিশন হচ্ছে দুইটা শ্রেণী, একটা হচ্ছে মালিক পক্ষ আর একটা হচ্ছে শ্রমিক পক্ষ। মালিক পক্ষ বুর্জোয়া হতে পারে, পেটি বুর্জোয়া হতে পারে। এই জায়গা থেকে এসে ম্যাক্স ওয়েবার এই স্তর বিন্যাসকে তিনটা জায়গাতে ভাগ করছে, মানে স্তর বিন্যাসকে তিনটা পাওয়ারের আঙ্গিকে দেখার চেষ্টা করছে। প্রথম পাওয়ারের আঙ্গিক হচ্ছে সম্পদ বা ক্লাস, দ্বিতীয় হচ্ছে মর্যাদা, তৃতীয় হচ্ছে ক্ষমতা। দেখো, একজন ব্যবসায়ীর অনেক বেশি সম্পদ থাকবে, কারণ সে তো সম্পদ তৈরি করাই হচ্ছে তার পেশা। কিন্তু একজন ক্ষমতাসীন ব্যক্তি, যেমন ধরো রাজনীতিবিদ, যার কিনা রাজনৈতিক ক্ষমতা বা পাওয়ার, প্রভাব, প্রতিপত্তি অনেক বেশি, কিন্তু একটা আইডিয়াল সিনারিওতে রাজনীতিবিদ যদি কোনো দুর্নীতি না করে, তারা কি আসলেই প্রচুর সম্পত্তি হওয়া কি সম্ভব? সম্ভব না। তার মানে এইখানে হচ্ছে শ্রেণীবিন্যাসের ভিত্তি হচ্ছে তার কাছে কি পরিমাণ ক্ষমতা আছে। সে রাজনৈতিক বুঝলাম, সে কি প্রধানমন্ত্রী নাকি এমপি নাকি ইউপি চেয়ারম্যান নাকি কোনো কিছুই না। এরপরে হচ্ছে আরেকটা হচ্ছে স্ট্যাটাস। তুমি যদি দেখো যে আমাদের সমাজে কিছু সম্মানী ব্যক্তি আছে, যাদের প্রচুর সম্পদ আছে, প্রচুর সম্মান আছে, কিন্তু না আছে তাদের ক্ষমতা, না আছে টাকা পয়সা। যেমন ধরো, তুমি যদি চিন্তা করো যে মসজিদের ইমাম বা অথবা একজন পুরোহিত বা অথবা যদি একজন হচ্ছে বৌদ্ধ ভিক্ষু, তাদের সোসাইটিতে কিন্তু একজন মানে একটা মুসলিম সোসাইটিতে ইমামকে কিন্তু সর্বোচ্চ সম্মান করা হয়। আবার একজন বৌদ্ধ কমিউনিটিতে কিন্তু একজন বৌদ্ধ ভিক্ষুকে অনেক বেশি সম্মান করা হয়। হিন্দু কমিউনিটি বা সনাতন কমিউনিটিতে কিন্তু একজন হচ্ছে পুরোহিতকে অনেক সম্মান করা হয়। কিন্তু তারা সম্মানটা পাচ্ছে, তাদের কি প্রচুর টাকা পয়সা থাকবে? আইডিয়াল সিনারিওতে থাকার কথা না। অথবা তার কোনো পাওয়ার থাকবে? তার কিন্তু পাওয়ারও থাকবে না। মানে এই জায়গা থেকে যে সামাজিকভাবে সেটা মর্যাদা পায়, এই মর্যাদার জায়গা থেকেও একটা শ্রেণীবিন্যাস সম্ভব। বেসিক্যালি ম্যাক্স ওয়েবার বলছেন শুধুমাত্র উৎপাদন যন্ত্রের উপরে, মালিকানার উপরেই এই শ্রেণীটি নির্ধারণ করা ঠিক না, বরং তিনটি ক্ষমতা বা তিনটি আলাদা জায়গা, ক্লাস, মর্যাদা এবং ক্ষমতা, এর উপরে ভিত্তি করে কি করা উচিত? এর উপরে ভিত্তি করেই আসলে এই শ্রেণীটি তৈরি করা উচিত।
এরপরে আমরা আসবো ডেভিস মুর। কার কাছে আসবো? ডেভিস মুর। ডেভিস মুর কি কথা বলেছে? ডেভিস মুর যে কথাটা বলছেন যে তার তত্ত্ব হচ্ছে ক্রিয়াবাদী তত্ত্ব বা একটা ওয়ার্কিং থিওরি বা কিভাবে কাজ করে। তার কথা হচ্ছে যোগ্য মানুষকে যোগ্য স্থানে বসাতে স্তরবিন্যাস দরকার। যদি উনি এইসা সবাইকে অসম করার পক্ষে চলে গেছে, তার কথা হচ্ছে একজন মানুষকে যদি তার যোগ্য জায়গা দিতে চাই তাহলে আমার কি করতে হবে? একজন মানুষকে যোগ্য জায়গা দিতে হলে আমার প্রথমেই যেটি করতে হবে, সমাজকে স্তরে স্তরে ভাগ করতে হবে, যাতে করে এই ঊর্ধ্বগামিতা নিম্নগামিতা প্রমোশন ডিমোশনের মাধ্যমে তাকে তার প্রাপ্য জায়গাটা দেওয়া সম্ভব। মানে এটাকে এক করতেই এই যে সামাজিক সম্মানের বৈষম্যতা বা স্তরবিন্যাসজনিত বৈষম্য থেকে এক ধরনের ভ্যালিডিটি দেওয়া হলো। এরপরে যদি আমরা যাই, সেটা হচ্ছে মর্যাদার প্রশ্নে। মর্যাদা কিন্তু আবার দুই ধরনের, একটা হচ্ছে আরোপিত আর একটা হচ্ছে অর্জিত। ধরো একজন একটা সুন্দরী মেয়ে, হ্যাঁ, তাকে দেখলে আমাদের একটু ভালো লাগে, তাকে একটু সম্মান টম্মান করতে ইচ্ছে করে, সুন্দরী। আচ্ছা, একটা সুন্দরী লগ্না সুন্দরী, এই জন্য তার কি কোনো হাত আছে নাকি স্রষ্টা তাকে সুন্দরী করছে এই জন্য সে সুন্দরী? মানে এই সম্মানটা কিন্তু সে তার জন্মের কারণে পাচ্ছে। অথবা একজন ব্রাহ্মণের সন্তানকে আমরা যেমন হিন্দু কমিউনিটি যে সম্মানটা করা হয়, অথবা একজন ইমামের সন্তানকে যে সম্মানটা করা হয়, এইটা কি শুধুমাত্র ইমামের গর্ভে বা পুরোহিতের গর্ভে, ইমামের ঔরসে বা পুরোহিতের ঔরসে জন্মানোর কারণে তো পাচ্ছে? তার মানে এইটা হচ্ছে জন্মগত বা আরোপ করা হচ্ছে একটা সম্মান। আমরা যে চেয়ারম্যানের ছেলের যে মানিজ্যতা একটু বেশি, কারণ কি সে তার জন্ম হয়েছে কোথায়? তার জন্ম হয়েছে হচ্ছে চেয়ারম্যানের ঔরসে। এখন আমরা এরবারে আরেকটা হচ্ছে অর্জিত। অর্জিত হচ্ছে যে এই সম্মানটা আপনি নিজে অর্জন করেন। যেমন ধরো ওই যে আমরা একটু আগে একটা কথা বলছিলাম যে পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, মানে এই যে আমার পড়ালেখা করতে হবে, আমার গাড়ি ঘোড়ায় চড়তে হবে, তার মানে কি পড়ালেখা করলে আমি একটু প্রমোশন পাবো, আমি নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে যেতে পারবো, আমার গাড়ি ঘোড়া হবে, মানুষ আমার সার করে, মানে এই যে প্রমোশনটা বা এই যে স্ট্যাটাসটা উনি পাচ্ছেন, এইটা কিন্তু অর্জন করা, যেটা হচ্ছে মেধা এবং যোগ্যতা। এই জায়গা থেকে ডেভিস ও মুর কিন্তু কথাটা বলছে যে ওর মেধার জায়গাতে অর্জিত সম্মানটা দিতে হবে, যাতে করে তাকে তার স্তরে বসানো সম্ভব হয়। এখন হচ্ছে এর বাইরে আরেকটা হচ্ছে জাতি বর্ণ বা কাস্ট, যেটা একটা স্থবির ব্যবস্থা। আমরা অলরেডি দেখছি যে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, ক্ষত্রিয় ছেলে ক্ষত্রিয় হতে পারে, শুদ্ধ ছেলে শুদ্ধ হতে পারে। এই যে জাতি বর্ণ, এই কারণে বেসিক্যালি এই সম্মানটা তৈরি হয় বা অসম্মানটা তৈরি হয়, কিন্তু এটা একটা স্থবিরতার জন্ম দেয়। শেষটা হচ্ছে হোয়াইট কলার ক্রাইম। এইখানে মজার ব্যাপার হচ্ছে যদি একটু মাথায় রাখতে হবে, যদি কোনো সম্মানী ব্যক্তি কোনো খারাপ কাজ করে, সেটাকে আমরা বলি হোয়াইট কলার ক্রাইম, এবং এই ভদ্রবেশী অপরাধকে কিন্তু অনেক সমাজে লঘু করে দেখা হয়। লাস্ট হচ্ছে আরেকটাই শব্দ খুব ইম্পর্টেন্ট, পরিবেশ নারীবাদী। তো 1974 সালে ফ্রাঁসোয়া দাব্বো এই শব্দটি প্রবর্তন করে। এই তথ্যটা একটু সংক্ষেপে জেনে নিলাম। তো এখন কি হলো, এখন বেসিক্যালি আমরা সামাজিক স্তরবিন্যাস ও অসমতা সম্পর্কে একটু আলাপ করলাম। খুব সংক্ষেপে দেখি এখান থেকে কোন অ্যান্টিবায়োটিকগুলো আমাদের কাজে আসতে পারে। লেটস গো ফর দ্যাট। আচ্ছা, প্রথম অ্যান্টিবায়োটিক, স্তরবিন্যাস কি জিনিস, প্রধান রূপ কয়টি, একটা অ্যান্টিবায়োটিক বা এমসিকিউ, ঊর্ধ্বগামী নিম্নগামী একটা এমসিকিউ। এরপরে হচ্ছে কার্ল মার্কস কি বলছেন উৎপাদন যন্ত্রের মালিকানার কথা, এটা একটা অ্যান্টিবায়োটিক। মার্কস এবার কিসের কথা বলছে? তিনটা মাত্রার কথা বলছে, সম্পদ, মর্যাদা এবং ক্ষমতা। এইটা একটা অ্যান্টিবায়োটিক বা এটা এমসিকিউতে আমাদের কাজে আসবে। ডেভিস মুরের তত্ত্বায়ন আবার কাজে আসবে। মর্যাদার প্রকৃতি থেকে আমার মিনিমাম যদি প্রশ্ন আসে, তিনটা প্রশ্ন আসা সম্ভব, যেমন মর্যাদা কয় প্রকার এবং কি কি, কোনটার উদাহরণ কি। জাতি বর্ণ হচ্ছে আরেকটা অ্যান্টিবায়োটিক, এবং হোয়াইট কলার ক্রাইম এবং পরিবেশ নারীবাদী। মানে এর মাধ্যমে আমরা বেসিক্যালি 10 থেকে 12টা সম্ভাব্য প্রশ্ন, যেটা আমাদের এখান থেকে যদি প্রশ্ন আসে এর মধ্য থেকে আসবে। চলো এবার চলে যাই আমার সুপার অ্যান্টিবায়োটিকে এবং একটা সুপার এমসিকিউতে। এইখানটাতে সুপার অ্যান্টিবায়োটিক বা সুপার এমসিকিউ হচ্ছে সামাজিক স্তরবিন্যাসের প্রধান রূপ কয়টি? প্রধান রূপ হচ্ছে 4টি, এবং এই 4টি তৈরি করছে কে? দেখেছে কিংসলে ডেভিস এবং উইলবার্ট মুর। তার মানে কি দাঁড়ালো? তার মানে যেটি দাঁড়ালো সেটা হচ্ছে আমরা সামাজিক স্তরবিন্যাস পড়লাম, এখান থেকে কোন কোন অ্যান্টিবায়োটিক আমাদের
এমসিকিউ পরীক্ষায় কাজে লাগতে পারে সেটাও দেখলাম, এবং শেষ করলাম হচ্ছে একটা সুপার অ্যান্টিবায়োটিক বা সুপার এমসিকিউ দিয়ে। এখন কাজ কি? এখন কাজ হচ্ছে এই ভিডিওর সাথে যে অ্যান্টিবায়োটিক শিটটি আছে, শিটটা একবার দেখে ফেলো, একবার পড়ে ফেলো, এমসিকিউগুলো একবার সমাধান করে ফেলো। করলে কি হবে লাভ? করলে যে লাভটি হবে সেটি বলছি আমি তোমাকে। করলে তুমিই পারবে। কি পারবে? পারবে সামনের পরীক্ষায় আকাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে বা কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত সাবজেক্টটি পড়ার সুযোগ। ততক্ষণ পর্যন্ত পাশ করে সাথেই থাকো। সবার জন্য শুভকামনা।